হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জাস্ট আমি ডাক্তার দেখিয়ে আসলাম, এসে তোমাদের সাথে ঘটনাটা রেকর্ড করতে বসলাম। তোমাদের আমি গতকাল রাতে বলেছিলাম যে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি জাস্ট ফিরলাম। যাই হোক, কি রিপোর্ট না রিপোর্ট সেগুলো না অন্য ভিডিও তোমাদের অন্য সময় আলোচনা করব। আজকে আমরা সোজা ঘটনায় যাব। আজকে কিন্তু জমজমাট একটি ঘটনা আছে। হ্যাঁ, আমরা আজকে শোনা কথায় একটি দীঘার হন্টেড হোটেলের ঘটনা পেয়েছি, আর সেটা শেয়ারও করেছি। দীঘায় এমন একজন দাদা ভাই আমাদেরকে দীঘার হন্টেড হোটেলের ঘটনাগুলো শেয়ার করছেন। আজকে সেরকমই একটি হন্টেড হোটেলের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো এবার আমরা ঘটনায় ফিরি। ঘটনাটা ঘটে হচ্ছে ওল্ড দীঘায়। আর যে দাদা ভাইয়ের কথা বলছি উনি কিন্তু দীঘারই বাসিন্দার। দীঘাতে ওনার কিন্তু লিস্টে হোটেল নেওয়া আছে, তবে ওনার হোটেল হচ্ছে নিউ দীঘায়। দাদা ভাইয়ের ওখানে তোমরা দেখেছো 2 মাস, প্রায় 2.5 মাস আগে আমি দীঘা গেছিলাম, পরপর 2 মাস পরপর গেছি। তো আমি যে কাজের জন্য গেছিলাম দাদা ভাইয়ের কিন্তু বিশাল উপকার হয়েছে। দাদা ভাইয়ের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়। দাদা ভাই বলেন, ম্যাডাম আপনি যেহেতুনিক এসব ইউটিউবে শেয়ার করেন হরার রিয়েল স্টোরি, তো দীঘার একটি হোটেলের ঘটনা আজকে আপনাকে জানাবো। তো আমরা কিন্তু শোনা কথায় একটা ঘটনা পেয়েছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু দেখে নেবে। আর এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা তোমরা শুনলে সত্যি বলছি মানে রাতের ঘুম আজকে উড়ে যাবে। আমরা কোথায় যাব? প্রশ্ন থাকবে আমাদের একটাই, যে আমরা কোথায় যাব যদি না জেনে এরকম হোটেলে আমরা চলে যাই। আর যারা হোটেলে ব্যবসা করে তারা কিন্তু টাকার জন্য সেই হোটেলগুলো কিন্তু কাস্টমারকে খুলে দিয়ে দেয়। তারা কিন্তু একবারও ভাবে না যে একটা কাস্টমার তার ফ্যামিলি নিয়ে আসছে। যারা পর্যটক তাদের অনেক কিছু কিন্তু হতে পারে, তারা কিন্তু টাকার জন্য এটা ভাবে না। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা ঘটে হচ্ছে ওল্ড দীঘাতে। দাদা ভাইয়ের হোটেল কিন্তু নিউ দীঘাতে। দাদা ভাইয়ের হোটেল এখন খুব সুন্দর চলছে, ফিডব্যাক দিয়েছেন। ওনার হোটেলে অ্যাকচুয়ালি পর্যটক আসছিল না, যার কারণে উনি কাজ করিয়েছিলেন। একটুখানি প্যারানর্মাল বিষয় ছিল অল্প, সেটাকেও হিলিং করা হয়। দেন এখন হোটেল একদম রমরমিয়ে ব্যবসা হচ্ছে। কিন্তু দাদা ভাই একটা ওল্ড দীঘার হোটেলের কথা বলেন। ওল্ড দীঘার হোটেলের যদি নাম জানতে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি জানিয়ে দেবো। আচ্ছা, দাদা ভাই বলেন হোটেলটা চলতে চলতে হট হট করে 2 মাস 3 মাস বন্ধ থাকে, চলতে চলতে বন্ধ। তো যেহেতু উনি একটা জায়গায় কি হয়, যেহেতু উনি হোটেলের ব্যবসা সেখানটা, তো সবার সাথে সবার না একটা কানেকশন থাকে, সবার সাথে সবার একটা যোগাযোগ মাধ্যম তো থাকে। তো সেখান থেকে উনি কোনো কারণে জানতে পারেন যে ওই হোটেলে আবার হোটেলটা 2 দিন চলে 3 দিন বন্ধ থাকে, মানে 2 মাস চলে 3 মাস বন্ধ থাকে, এটা জানতে পারেন। তখন সেই হোটেলে যে একটা বয় ছিল তাকে জিজ্ঞেস করে, কিরে তোদের হোটেল আবার বন্ধ কেন? এই তো বেশ চলছিল, আবার বন্ধ করে দিয়েছিস। তখন ছেলেটি বলে যে না না, ওই হোটেলে পর্যটক দেওয়াই মুশকিল, যদি কেউ কেস টেস করে দেয়। ওই হোটেলে এসে মানে এত মানুষের ভয় পেয়েছে, এত মানুষের শরীর খারাপ হয়ে গেছে। ম্যানেজার বলেছে ওই হোটেল এখন বন্ধ থাকবে, হোটেল পরিষ্কার হবে, তারপর ঠিক করা হবে। তো সেই দিনকে সেই হোটেলে কোনো তান্ত্রিক এসেছিল। তো যে আমাকে দাদা ঘটনাটা শেয়ার করেছেন উনি তখন ওই হোটেলের ছেলেটিকে বলে যে তুই আজকে এখানে কি করছিস, তুই আজকে এখানে কি করছিস? তুই তো বাড়ি চলে গেছিলিস। ওর বাড়ি ওই উড়িষ্যার ওইদিকে। তখন ও বলে না, আজকে মোর হোটেলে এক তান্ত্রিক আসবে, তার জন্য আমাকে হোটেলের মালিক বলেছে থাকতে, কিছু ঘোরাবে দেখাবে তার জন্য। তখন বলছে ও আচ্ছা, ভালো কথা। তো বিষয়টা হয় যখন মানে তান্ত্রিক আসে, তখন তান্ত্রিক বলেছে যে আমি এই হোটেলে কোনো কাজ করতে পারবো না, এই হোটেলে কিছু একটা আছে এমন আমাকে বাধা দিচ্ছে, আমি কাজ করতে পারবো না, সে চলে যায়। এটা কিন্তু ওই ছেলেটি মানে যে দাদা আমাকে ঘটনাটা শেয়ার করেছেন ওনাকে এই কথাগুলো বলে, পরে আবার নেক্সট যখন দেখা হয় এই কথাগুলো বলে। এবার বিষয়টা হচ্ছে
কি হয়েছিল অ্যাকচুয়ালি, হোটেলটা হয়েছিলটা কি। তখন আমি জানতে চাইলাম, দাদা অ্যাকচুয়ালি হোটেলে হয়েছিলটা কি, হোটেলটা খারাপ হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ তো আছে, কি হয়েছিল। তখন সে দাদা জানান যে অ্যাকচুয়ালিও ওই হোটেলে কেউ এসে, মানে ওরা কি হয়, ও বলল ওদের বাড়ি যত সম্ভব রামনগরের সাইডে, পাঁশকুড়া কি রামনগর এরকম একটা জায়গা বললো। ওখান থেকে একটা ছেলে আর একটা মেয়ে পালিয়ে এসছিল, এসে তারা তোমার মন্দিরে বিয়ে করে। তারা ভোলে বাবার মন্দিরে, চন্দনেশ্বর মন্দির আছে দীঘাতে জানো, উড়িষ্যার ওখানে চন্দনেশ্বর মন্দিরে গিয়ে ওরা বিয়ে করে। বিয়ে করে ওই হোটেলটা বেশি ভাড়া না, 400-500 টাকা ভাড়া, যেই সময় ঘটনাটা ঘটে বলছে ওই হোটেলে ওরা রুম ভাড়া নেয়, নিয়ে ওই হোটেলে তারা ছিল। এবার তাদেরকে যে বাড়ির লোক খোঁজ করছে, তারা খবর পায়, তারা কোনো কারণে খবর পায় যে বাড়ির লোক খোঁজ করছে, তারা দীঘাতে খোঁজ করতে আসবে। এবার দীঘাতে খোঁজ করতে আসলে ওরা জানে যে নিয়ে চলে যাবে। তো দুজনেই এটা শুনেছিলাম, আকাশ না, আকাশ আট, হ্যাঁ আকাশ আটেও কিন্তু এই খবরটা দিয়েছিল। আকাশ আটে বলছে ছেলেটি মেয়েটি দুজনে কি করে, রাতের বেলা ওই গলায় দড়ি দেয়, একজন গলায় দড়ি দেয় আর একজন হাতের শিরা কাটে, দুজনেই মানে মারা যাবে। কিন্তু মেয়েটি বেঁচে যায়, ছেলেটি মারা যায়, মেয়েটি বেঁচে যায়। পুলিশ মেয়েটিকে অ্যারেস্ট করে, ছেলেটি তো মারা যায়। বাড়ির লোক আসে, বাড়ির লোক কিন্তু খুঁজছিল, ওদের খোঁজ করতে দীঘাতেও এসেছিল, কিন্তু ওদের কাছে পৌঁছতে পারিনি। কিন্তু ওরা মানে নিয়ে চলে যাবে এই ভয়তেই আগে থেকেই আত্মহত্যা করে, সুসাইড করে, মারা যায় ছেলেটি, মেয়েটি বেঁচে যায়। মেয়েটির বাড়ি থেকে থানা পুলিশ যা হয় নিয়ে চলে যায়। ছেলেটির আত্মাটা, অতৃপ্ত আত্মা, ছেলেটির আত্মাটা কিন্তু ওই হোটেলের রুমে রয়ে গেছে। ছেলেটির আত্মা কাউকে ওই হোটেলে টিকতে দেয় না। বিশেষ করে কোনো যদি কুমারী মেয়ে হোটেলে আসলো, তাহলে সেই মেয়ের শরীরে ভর করে, সেই মেয়ে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করতে থাকে, সেই মেয়ে শরীরে ভর করে, সেই যাচ্ছে তাই একটা অবস্থা। কারণ এখানে আমি বলি কি করে জানলাম, প্রচুর পর্যটক এসছে, যারা ধরো বাবা মায়ের সাথে আসে না, মেয়েরা বাবা মা আর একটা সন্তান মেয়ে এসছে, বলছে রাতের বেলা মেয়েটা সেই যেরকম একটা পজেস্ট হলে, যদি কোনো আত্মা কারো শরীরে পজেস্ট হয় যেরকম করে, সেই এরকম করে বসে সেই সেই এরকম ভাবে মানে একটা ভয়ঙ্কর ডাক রুমের মধ্যে বসে করছে, চিৎকার করে কাঁদছে, চিৎকার করে হাত পা ছুটছে। একটা ভালো মেয়ে ঘুরতে এসেছে, মা বাবার সাথে ঘুরেছে, সন্ধ্যের পরে যেই রুমে ঢুকেছে, সমুদ্র দিয়ে ঘুরে এসে সেই মেয়েটার অদ্ভুতভাবে তার ব্যবহার একদম চেঞ্জ। সারা রাত তার মা বাবা মেয়েটাকে কি হয়েছে রে মা, কি হয়েছে রে, কি প্রবলেম হচ্ছে, শরীরে কিছু হচ্ছে না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি বলছি আমাকে ছেড়ে দে, যা তোরা চলে যা, আমাকে কিচ্ছু করতে পারবি না, আর তুই আমার সাথে কাজ ভালো করিসনি, মানে এই রকম ভাবে। তো বলছে আমরা কি করেছি, তারা তো বুঝতে পারছে না। কিন্তু হোটেলে যারা ছিল তারা তো জানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কারণ সেই মেয়েটার সাথে তো প্রথম না, এর আগেও এরকম প্রচুর পর্যটক ঘুরতে এসে তাদের সাথে এরকম হয়েছে। সে তো একা তার সাথেই হচ্ছে না, হোটেলের যারা আছে কর্মীরা তারা তো বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এই মেয়েটার সাথে বা এর পরিবারের সাথে কি হচ্ছে। এরকম প্রচুর হয়। তারপরে যখন এই কথাটা বাইরে বেরোয়, তারা তো বলে যে আমার মেয়ের সাথে এই হোটেলে এই রুমে এরকম হয়েছে, তখন আস্তে আস্তে যাদের ওখানে হোটেল ব্যবসায়ীরা আছে তারা তখন হোটেলটাকে প্রেসার ক্রিয়েট করে যে আপনারা বা তোরা এরকম করে কেন পর্যটক টানছিস। এবার তাদেরও ফায়দা আছে, তারা জানে এই যদি হোটেলটা এখন সিজনের সময় বন্ধ হয়ে যায়, তাহলে ওই হোটেলের পর্যটকগুলো আমার হোটেলে আসবে। এবার সবই তো একটা বুঝতে পারছো, নিজেদের ফায়দা দেখে, সবই একটা খাড়াখাড়ি ব্যাপার থাকে। তো এই কারণে তখন কি করে, ওইখানে যারা স্থানীয় হোটেল ব্যবসায়ী তারা ওই হোটেলটাকে বন্ধ করে দেয়।
তোরা পর্যটক দিবি না, এই হোটেলে তোদের এরকম হচ্ছে, তোরা কেন এই হোটেলটা চালাচ্ছিস, বন্ধ করে দেয়। তো সেই হোটেলটা বন্ধ থাকে। যখনই ওরা আবার, এবার ওরা তো হোটেল ব্যবসা করে ওদের খেতে হবে, যাদের হোটেলে এই জিনিসটা হচ্ছে তাদের তো ব্যবসা করে খেতে হবে। তারা আবার কি করে, তারা আবার 2 মাস পর হোটেলটাকে আবার রানিং করে। আবার যখন পর্যটক আসছে তারা রুম দিচ্ছে, পর্যটকের সাথে সেই রাতের বেলা এক জিনিস ঘটছে, এমনকি তারা ওই রুমটা ভাড়াও দিচ্ছে না, ওই রুমটা পরে ওরা আস্তে আস্তে লক করে দেয়। ম্যানেজার বলে তোরা একটা কাজ কর, রুমটাকে লক করে দে, রুমটা লক করে দিয়ে তোরা এমনি ভাড়া দে, মানে অন্য রুমগুলো, তাহলে তো কিছু প্রবলেম হবে না। কিন্তু তাই দিচ্ছে রাতের বেলা। প্রত্যেকটা যে পর্যটক রুমে থাকলে এসে গেটের মধ্যে নক করছে, ঠক ঠক ঠক, গেটের মধ্যে নক করছে রাতের মধ্যরাতে, একবার না বারবার এরকম হচ্ছে। পর্যটক বিরক্ত হচ্ছে যে কি ব্যাপার, আমি এখানে ঘুরতে এসেছি রাতের বেলা, রিসেপশনে এসে জানাচ্ছে, রিসেপশনের লোক বলছে আমরা করছি না। তখন পর্যটকরা বলছে তাহলে কি হোটেলে ভূত আছে? এটা তো আমাদের একটা চলতি কথা, আমরা কোনো জায়গায় গেলে কিছু একটা অস্বাভাবিক ঘটলে আমরা এগুলো বলি, আমাদের তো একটা চলতি কথা আছে, আমাদের কিছু হলেই আমরা কি বলি, আরে ভূত আছে নাকি, হ্যাঁ ভূতে ধরেছে নাকি তোকে, আমরা এই কথাগুলো বলি। তো হোটেলে দিনের পর দিন এরকম হচ্ছে। তো এরকম হলে পারে লোকে জিজ্ঞেস করছে, হোটেলের বয়, হোটেলের রিসেপশনে যিনি আছেন তাকে জিজ্ঞেস করছে যে রাতের বেলা এরকম হচ্ছে, আপনার হোটেলে কি ভূত আছে? তারা তখন বলছে না না এইসব কি বলছেন, এরকম তো কোনো ব্যাপার না। এবার দেখো, চোরের মন বোচকা বোচকা, জানো তো। এবার মানে এই কথা বললেই হোটেলে যারা মানে কর্মরত তাদের মুখ এমনি শুকিয়ে যাচ্ছে, তাদের তো হোটেলে সত্যি সত্যি ভূত আছে। তো যাই হোক, এরকম রাতের বেলা ঘুমাতে দেয় না, তারপরে দরজার সামনে দাঁড়িয়ে এরকম করে একটা মানে গোগানির শব্দ, এরকম প্রচুর পর্যটক শুনেছে। তো এই কথাগুলো যখন আস্তে আস্তে রটতে থাকে, তারা আবার ওখানে মানে এগুলো তো ভিতরের বিষয়, বুঝতেই পারছো, স্থানীয় লোক ছাড়া তো আমরা জানবো না। তো আবার বন্ধ করে দেয়, এরকম বন্ধ করে দেয়। তা দিয়ে ওনারা আবার তান্ত্রিক ওঝা সব নিয়ে এসে কাজ করে, টাকা নেয়, কাজ করে দিয়ে যায়, তালা ঠালা দিয়ে বেঁধে পুরো একদম সব বন্ধন টন্ধন করে দিয়ে যায়। আবার ওরা ভাড়া দেয়, কেন, ওদের তো এটা ব্যবসা, ওদের তো এটা করতেই হবে, ওরা আবার ভাড়া দেয়। যখন আবার ভাড়া দেয়, আবার সেই রকম 2 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস ঠিক থাকে, বেশ পর্যটক আসছে। এবার 1 মাস পর আবার সেম জিনিস শুরু হয়ে যায়, 1 মাস পর আবার সেম জিনিস শুরু হয়ে যায়। আবার সেই গেটের মধ্যে টোকা, আবার সেই মনে হচ্ছে যেন সিঁড়ি দিয়ে কেউ দৌড়ে উঠছে, তারপরে প্রত্যেকটা রুমের দরজার সামনে গিয়ে ওরকম গুগানির শব্দ, এরকম হতে থাকে। তো হোটেলটা এমন হয়ে গেছে এখন, মানুষ দীঘার প্রত্যেককেই জানে যে ওটা একটা ভুতুড়ে হোটেল। সেই হোটেলে এইবার শুরু হলো ঘটনা, শোনো। এক পর্যটক সেই হোটেলে যায়, কলকাতা থেকে গেছিল, আমাদের উত্তর 24 পরগনা খড়দা থেকে, খড়দা আমার বাড়ির পাশেই, তো খড়দা দিয়ে গিয়েছিল। তো বলছে যে তারা 4 জন যায়, তার বয়স্ক মা, বয়স্ক বলতো ওই মানে 70-এর কাছাকাছি বয়স্ক মা, ছেলে, বউ আর তার একটা ছোট সন্তান, ওই 5-6 বছর হবে। ওরা যায়, গিয়ে যখন ওরা বাস থেকে নামে তখন কিছু দালাল, যারা ওই নামলেই রুম চাই রুম চাই, চলেন বাবু, একদম সামনে, কম পয়সায় হোটেল দেবো, হ্যাঁ এসি রুম এত, নন এসি এত, এরকম করে তাদেরকে বাস থেকে নামিয়ে নিয়ে ওই হোটেলে যায়। এবার যখন ওই হোটেলে যায় তখন ওই হোটেলে তো এমনি লোকজন নেই, একদমই লোকজন নেই। ওরা কি করে, যেহেতু ওদের কাস্টমার হয় না বলে ওরা ওই 2খানা রুম খুলে রেখে দিয়েছে। শুনে নাও, এই ঘটনাগুলো শুনলেও তোমাদের অনেক নলেজ হবে। তো 2টো রুম খোলা। তো যে দাদা গেছিলেন তার মাকে বউকে নিয়ে, দাদা তখন বলেন, উনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন, দাদা বলেন যে আচ্ছা আপনাদের হোটেলে এরকম পর্যটক আছে না? আমরাই, কারণ ফ্যামিলি নিয়ে না কেউ দেখবে মানে ফ্যামিলি হোটেল ছাড়া থাকে না। তখন তারা বলেছে ওই যে 2টো রুমে পাশাপাশি ফ্যামিলি রয়েছে, তারা তো রয়েছে আমাদের রুমে। তখন বলছে যে ঠিক আছে, দেখেছে খোলা
আর জুতো টুতো সামনে রাখা ছিল, তারা ভেবেছে সত্যি আছে। এবার তারা কিন্তু ওখানে কিন্তু কোনো পর্যটকই নেই, মিথ্যে কথা বলে রুমটা দেয়। তারা পাশাপাশি দুটো রুম দেয়, একটা মা বাচ্চাদের নিয়ে শোবে আর হাজব্যান্ড ওয়াইফ থাকবে, দুখানা রুম দেয়। বলছে ওনাদের অভিজ্ঞতা, ওনাদের কথা মতো বলছে যে রাতের বেলা যখন রাত 11টা বাজে, আমরা রুটি আর চিলি চিকেন ওনারা রুমে বসে খায়, রুটি আর চিলি চিকেন খায়। ওনারা খেয়ে স্বামী স্ত্রী শুয়ে পড়ে, ওইদিকে বাচ্চা নিয়ে তার মা শুয়ে পড়ে। রাত যখন 11টা, 11:30 বাজে, পুরো হোটেলটা যেন খা খা করছে। পুরো হোটেলে তো কেউ নেই, পুরো হোটেলটা খা খা করছে। আর ঠিক শুয়েছে, ধরো 1 ঘন্টা পর 12টা যেই বেজে গেছে, একটা এরকম করে একটা কান্নার শব্দ। কান্নাটা কিন্তু একটা মানে পুরুষ মহিলা মিলিত একটা ভয়েস শুনতে পায়। প্রথম শোনে বউটি, মানে ওই যে দাদা গেছিলেন ওনার মিসেস শোনেন। মিসেস শুনে তখন বলছে যে দোতলায় ছিল, দোতলায় তো আমাদের পাশাপাশি তো কোনো রুমে লোক নেই, নিচে দেখেছিলাম 2টো রুমে লোক আছে, মানে যেই দুটো ওরা চালাকি করে ভাড়া দিয়েছে। তো তখন তার মিসেস বলছে গলাটা তো আমার মেয়ের মতো লাগছে, মনে হচ্ছে আমার মেয়ে কাঁদছে। তো উনি কি করেন, মানে পাশে তো ওনার শাশুড়ি রয়েছেন, উনি ওই 12টার দিকে দরজা খোলে। দরজা খুলে উনি বেরিয়ে যখন ওনার শাশুড়ি মাকে ডাকবেন, তখন দেখছে কেউ একজন, ওই লম্বা করিডরটা আছে না, দেখবে আমরা তো যাই হোটেলে গেলে পরে সিঁড়িতে উঠে লম্বা করিডর, দুদিকে হোটেল রুমগুলো থাকে। উনি দেখছে ওই করিডরের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে, যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেইখানটা না লাইট বন্ধ, মানে এইদিকে যেহেতু ওনারা 2টো রুম নিয়েছে, ওখানে উপরে লাইট জ্বলছে, ওই লাইটের হালকা একটা আলো ওইখানটা গিয়ে পড়েছে, ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। তো ওনার মিসেস দেখে কিন্তু ভয় পেয়ে তখন উনি মানে শাশুড়ি মাকে ডাকার জন্য গেটে টোকা দেয়। তখন শাশুড়ি মা ভিতর থেকে বলছে কে, বাইরে কে? তখন উনি বলছে যে মা মেয়ে কি কাঁদছে? তখন বলছে না, মেয়ে কাঁদছে না। মেয়ে কেন কাঁদবে? মেয়ে তো বাড়িতেও আমার কাছে থাকে, আজকে কেন কাঁদবে? শুয়ে পড়ো যাও। শাশুড়ি মায়ের কাছে মেয়ে বাড়িতেও থাকে, ওর জন্য মেয়ে আর মাকে আলাদা দিয়েছে, কারণ মেয়ে ওই তার ঠাকুমার সাথেই শুতে অভ্যস্ত, ছোট থেকে হ্যাবিটটা করিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে দিদিভাই মানে ওনার মিসেস বলছে উনি সেই জিনিসটাকে দেখে, জিনিসটা একটা একটা করে পা এগোচ্ছে, মানে একটা পা এগিয়ে কিছুটা দাঁড়াচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার একটা পা এগোচ্ছে, এরকম করে ওনার দিকে আসছে। উনি এই জিনিসটা দেখে দৌড়ে উনি দরজা খুলে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, রুমের দরজাটা বন্ধ করে ওনার হাজবেন্ডকে ডাকে যে ওঠো না, দেখো না বাইরে না এরকম আমি দেখেছি। তখন ওনার হাজবেন্ড উঠে বলছে কি তুমি বাইরে বেরিয়েছিলে কেন? তখন বলছে না, মেয়ের এরকম কান্না মতো লাগলো, আমি বেরিয়েছিলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম মেয়ে তো কাঁদছে না, তোমার মা বললো যে তো বাড়িতেও আমার সাথে ঘুমায়, এখানে এসে কেন কাঁদবে, কিন্তু আমি একটা কান্নার আওয়াজ শুনেছি, আর দেখো না বাইরে না ওই অন্ধকারে করিডরে কেউ দাঁড়িয়ে আছে। তখন ওনার হাজবেন্ড যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন, উনি খুব সাহসী মানুষ, উনি সাথে সাথে উঠে উনি কি করেন, মানে দরজাটা খুলে বাইরেটা বেরোন। দরজা খুলে বাইরে বেরিয়ে যখন উনি তাকিয়ে দেখছে বাইরেটা, তখন দেখছে যে না কেউ নেই। তখন ওনার মিসেসকে বলছে যে কই বাইরে তো কেউ নেই, তুমি কাকে দেখলে? কি ভুলভাল দেখো, ঘুম চোখে বেরিয়েছো, যা খুশি মনের মধ্যে মানে ভাবতে থাকো সেগুলোই তুমি দেখো। কিন্তু ওনার মিসেস বারবার বলছেন যে আমি দেখেছি যে দাঁড়িয়েছিল তার মনে পায়ের কোনো প্রবলেম আছে, সেরকম করে হাঁটছিল। তখন ওনার হাজবেন্ড বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই রাতের বেলা 12টা বাজে কে এখানে দাঁড়িয়ে থাকবে, আর এই দোতলায় তো কেউ নেইও, দোতলায় তো অন্য পর্যটক নেই, তাহলে কে আসবে? তো যাই হোক ওনারা রাতের বেলা শুয়ে পড়ে, কিন্তু ওনার মিসেসের ঘুম হয়নি। কিন্তু ওনার মিসেস বুঝতে পারে যে ওনাদের রুমের বাইরে ওখান থেকে কেউ যেন চলাফেরা করছে, সারা রাত
কেউ যেন চলাফেরা করেছে ওখান থেকে, কিন্তু উপরে কেউ ছিল না, উপরে কেউ ছিল না। তাহলে সারা রাত ওখান থেকে কে চলাফেরা করেছে? যখন সকালবেলা এটা ওনার হাজবেন্ডকে জানায়, ওনার হাজবেন্ড যখন হোটেলের লোককে জানাচ্ছে, তখন বলছে যে না না, আমাদের হোটেলে তো এরকম অনেক পর্যটক থাকে, কই কেউ তো বলেনি। তখন বলছে তাহলে আপনাদের এই যে দুটো পর্যটক ছিল ওরা কোথায় গেল? আপনাদের তো দুটো রুম নিচে ছিল। তখন বলছে ওরা তো সকালবেলা চলে গেছে, ওরা নাকি সকালবেলা চলে গেছে, একই ফ্যামিলির দুটো পরিবার ছিল, চলে গেছে। তো বলছে ঠিক আছে। বলছে সেই দিন রাতে, মানে পরের দিন রাতের বেলা, বলছে কেউ যেন রাতে ওনার মিসেসের, মানে কেউ যেন রাতে ওনার মিসেসের নাম ধরে ডাকছে, অপর্ণা, এ অপর্ণা, অপর্ণা, 3বার ডাকে ওনার মিসেসকে। ওনার মিসেস উঠে মানে ভয়তে খুব কান্নাকাটি করে, একটা পুরুষ কণ্ঠ ডাকে, সেটা ওনার হাজবেন্ডকে বলে। ওনার হাজবেন্ড কোনো মতে বিশ্বাসই করে না যে তুমি মানে আশা থেকে এরকম করছো, এগুলো হচ্ছে মনের ভুল, অনেক ভূতের তুমি গল্প টল্প শোনো, যার কারণে ভূতের মুভি দেখো, এইসব তোমার মাথায় ঘুরছে, এরকম কোনো কিছুই না। বউটার সাথে এরকম ওই যে দুদিন ছিল, দুদিনে এইরকমই ঘটেছে। এমনকি রাতের বেলা ওনাদের যে বাথরুম মানে ওয়াশরুমের ভিতরে জলের যে কলটা রয়েছে, সেই কল একদম ফুল ফোর্সে কেউ খুলে দিয়েছে, জল বাথরুমে ভর্তি হয়ে গেছে। রুম থেকে তো বাথরুম তো এতটা একটা বেটো করা থাকে, পুরো বেটো লেভেল জল, অনেকক্ষণ ধরে জল চলছে। ওনার মিসেস ঘুমিয়ে পড়েছে, আর উনি তো ঘুমাচ্ছেন দাদা ভাই। যখন ওনার অনেকক্ষণ ধরে জলের শব্দ শুনতে শুনতে, কেন গতকাল রাতে ঘুম হয়নি, সেই দিন রাতে ওরকম হয়েছে, তারপর উনি ঘুমিয়ে পড়েন। অনেকক্ষণ শুনতে যখন উনি বুঝতে পারেন যে না, এই তো জলের আওয়াজ হচ্ছে, জলের কল কে খুললো? তাহলে কি ও খুলে শুয়ে পড়েছে? যখন উঠে বাথরুমের দরজা খুলে তাকে পুরো বাথরুম টুপু টুপু জল। তখন ওনার হাজবেন্ডকে উনি ডেকে বলছে যে এইটা কে করেছে, তুমি বলো, এইটা কে করেছে? আমি তো আসিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এইটা কে করেছে? কলটা খুললো কে? না তুমি কোনো ড্রিঙ্ক করেছো, না আমি কোনো ড্রিঙ্ক করে বসে আছি, আমরা উভয় তো কেউ নেশা করিনি, তাহলে এই ভুল কাজটা কে করলো? তখন ওনার স্বামী বুঝতে পারে যে আমার বউ যেগুলো বলছে, হয়তো হয়তো পুরোটা না হলেও কিছুটা ওর মনের ভুল হলেও, কিন্তু এই জিনিসটা উনি কি বলবেন? তখন উনি বুঝতে পারেন যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু তো আছে, কিছু তো নিশ্চয়ই আছে। তারপর যাই হোক, রাতটুকুনি কাবার করেন, করে ওনারা কিন্তু সোজা চলে যায় নিউ দীঘায়। নিউ দীঘায় যখন যান, দেখো মানুষ কিরম ভাবে মানুষের সাথে পরিচয় হয়। নিউ দীঘায় যখন যান, তখন এই যে দাদা ভাই যার হোটেলে আমি কাজ করে এসেছি, এই দাদা ভাইয়ের সাথেই এনাদের পরিচয় হয়, কারণ এই দাদা ভাইয়েরও হোটেলের ব্যবসা, ওনার নিউ দীঘাতে। আর এই ঘটনাটা ঘটেছে ওল্ড দীঘাতে। নিউ দীঘাতে গিয়ে ওই পর্যটক আমাদের খড়দা দিয়ে যারা গেছিল, তারা ওনার হোটেলে ওঠে। ওনার হোটেলে যখন ওঠে, তখন ওনারা বলছে যে দাদা একদিনের রুম চাই। তখন বলছে একদিন থাকবেন, 2 দিন করে নেন, একটু কম করে দেবো। তখন বলছে না দাদা, আমরা ওল্ড দীঘায় একটা হোটেলে ছিলাম, ভুতুরে হোটেল, আমরা পালিয়ে এসেছি। তখন কখনোই ওরা কিন্তু বলতে চায় না, হোটেলের লোকরা কখনো বলতে চাইবে না। তুমি গিয়ে জিজ্ঞেস করবে মানে হোটেলের লোককেই, তোমাদের হোটেলে ভূত আছে? হ্যাঁ কি বলেন, হাসবে, না না বলবেই না। তখন ওই দাদা ভাই বলছে কোন হোটেলে ছিলেন, জিজ্ঞেস করে, তখন সব বলে। তখন উনি তো আগে থেকেই জানে, তখন উনি বলে হ্যাঁ এটা আমরাও জানি, ওই হোটেল ওরা মানে পর্যটক দিতে পারে না, দিলে পারে উৎপাত হয়। ওই হোটেল এখনো পর্যন্ত ওরকম উৎপাত হচ্ছে। হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায়, ওল্ড দীঘায় নেহরু মার্কেটের ভেতরে, অনেকটা ভেতরে। আর বোকাররা ওই সব হোটেলগুলোতেই নিয়ে যায়। যদি তোমরা দীঘা যাও, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, শোনো। তোমরা তো সামনেই শুনছিলাম, আমাকে একজন কমেন্ট করেছিল যে ডিসেম্বরে দীঘা যাব। আমি একটা কথা বলি, তোমরা দীঘা যাও, পুরী যাও, যেখানেই যাও, নিজেরা হোটেল খুঁজবে। কোনো বোকার, আমি চাই না তাদের পেটের ভাত মারতে। দরকার হলে যদি তোমাদের মনে হয় 100টা টাকা বা 50টা টাকা এমনি দিয়ে দেবে, যা ভাই তুই হয়তো টিপস হিসাব এটাই পেতিস, তোকে দিয়ে দিলাম,
কিন্তু কোনো বোকার যদি কোনো হোটেলে নিয়ে যেতে খুব ফোর্স করে, যাবে না। ওরা জানে কোন হোটেল খারাপ, কোন হোটেলের মালিকের ব্যবহার খারাপ, কোন হোটেলটা কি ওরা জানে। ওরা সেই হোটেলগুলো ভাড়া হয় না বলেই হোটেলের যারা রিসেপশনে থাকে, ম্যানেজার থাকে, তারা বলে বোকারদের, তোরা পার্টি নিয়ে আসবি, কারণ ওইখানে অত ভেতরে ওরকম হোটেল তো লোক যাবে না। বলে তোরা পার্টি নিয়ে আসবি, তোদের একটা মোটা টাকা আমি টিপস দিয়ে দেবো। পার্টির কাছ থেকে ওরা যা পায় তাই নেয়। এখন তার 20-50 টাকায় হয় না, 200-300 টাকা চায়, সেটাও নেয়। আবার মালিকের কাছ দিয়েও নেয়, মানে হোটেল যার চালাচ্ছে সেই সময় তাদের কাছ থেকেও টাকা নেয়। এরকম করে ব্যবসা চলছে। কোন জায়গায় তুমি বলো তো ভালো? অনেকেই বলে আমাকে কমেন্টে, দিদি ভাই আমরা এত বছর ধরে ঘুরছি, কোনোদিন তো ভূত দেখিনি। দেখো, ভূত এরকম না মানে কোনো আত্মা তোমাকে বলবে আয় আমাকে দেখবি আয়, কখনোই না। আত্মা সবাইকে কিন্তু দেখা দেয় না, একটা কথা মাথায় রাখবে। আর কোনো আত্মা নেগেটিভ এন্টিটি দেখার জন্যও কিন্তু রাশির দরকার হয়। আর সব থেকে বড় কথা, একটা গ্রহ নক্ষত্র দিনক্ষণের ব্যাপার থাকে। যদি তোমার রাশি থাকে সেই রকম, যদি সেই দিনক্ষণ সেই রাশি সেই সময়ের মধ্যে যদি তুমি সেই জায়গায় পৌঁছে যাও, অবভিয়াসলি তুমি দেখবে তোমার সাথে কিছু না কিছু ঘটবেই। তাহলে পরে তো সারা পৃথিবীর মানুষ বলতো না আমি ভূত দেখেছি, আমি ভূত দেখেছি। খুব অল্প কিছু সংখ্যক মানুষ আছে যারা এইসব ভূত প্রেত আত্মা এসবের সাথে কানেক্ট করতে পারে, কানেক্ট হতে পারে, চোখে দেখতে পারে অনেকে। ঠিক আছে, যেরকম আমি কোনো জায়গায় গেলে না, কোনো জায়গায় খারাপ থাকলে আমি দেখে বলে দেবো ওখানে দাঁড়িয়ে আছে। আমার ছোট থেকে, আমি জন্ম হয়েছি যখন, জন্ম থেকে আমার এই রাশি ফল গ্রহ নক্ষত্র যা চলছে তার সাথে এইগুলো আমার একদম মানে মিলে গেছে। একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছোট থেকেই আমার মধ্যে আছে। ছোট থেকে যখন আমি একদম বাচ্চা তখন থেকে আমার মধ্যে এই জিনিসটা, যখন আমার 7 বছর 6 বছর বয়স, ওই সময় থেকে আমার বাবা মাকে আমি অনেক কথা বলতাম, আগামী দিন যেগুলো হচ্ছে যেগুলো হবে এরকম বহু কথা বলতাম। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো জানিও। আর আজকে চলো তোমাদের কমেন্টে তাড়াতাড়ি নামগুলো বলে এখনের মতো বিদায় নেবো। দেখা হবে আগামীকাল। শোনা কথায় যারা এখনো ঘটনা শুনুনি, গিয়ে কিন্তু তাড়াতাড়ি শুনে নেবে। চলো তোমরা দেখি কারা কারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো গতকালের ঘটনায়। প্রথম আমাদের কমেন্ট করেছো কৌশিকী ঘোষ, দ্বিতীয় বং হিন্দু হেসেল, লোকনাথ দোলই, অ্যাড্রেসটা দিলে ওই রুমতে থাকবো 1 নাইট। অ্যাড্রেসটা, আচ্ছা, অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে একটু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর ওরকম ভাবে তো অ্যাড্রেস দেওয়া যায় না, কারণ আমাকে যে ঘটনাটা বলেছে আমি তার মতামত না নিয়ে আমি আপনাকে অ্যাড্রেসটা দেবো কি করে, তাই না? আচ্ছা, মৌয়া পল একটা বড় কমেন্ট করেছো, আমি পড়বো। খুবই ভয়ঙ্কর ঘটনা ও খারাপ, যেটা সত্যি লোকের কাছে বলা যায় না, আর বললেও অনেকে মজা করে। এই ব্যাপারে আমি খুব ভুক্তভোগী। মুনমুনের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমার বাবা তো এই ভূত প্রেত কোনোদিনই বিশ্বাস করে যাননি, খালি বলতেন পেট গরম। আজ আমারও মুনমুনের মতো অবস্থা, বুঝতে পারছো? তার মানে শুনে নাও, আমি আজ একেবারে একা বর্তমানে। যদি বোন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, যদি পারি তোমার আমি কিছু সাহায্য করব অবশ্যই। তারপর শিয়া কমেন্ট করেছো, তারপর সোমা দাস পরিবার থেকে, আয়ান হালদার, তারপরে কৃষ্ণা ধারা, সন্তুর দুনিয়া, তারপর উমা ঘোষ, তারপর আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে একটা বড় কমেন্ট করেছে, পড়বো। কারণ আমি বলেছিলাম যারা বড় বড় কমেন্ট করবে আমি তাদের কমেন্ট পড়বো। ঘটনাটি খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় সন্তানের আগে এই পৃথিবীতে কিছুই না, তাই মুনমুনের বাবা মায়ের কাছে অনেক আগে উচিত ছিল ফ্ল্যাটটি ছেড়ে চলে যাওয়া। দিদিভাই, তুমি মুনমুনের বাবা মাকে যা সাজেস্ট একবারে সঠিক বলেছ। আমিও তাই বলি। আমার কাছে যদি বলো, আমার কাছে সন্তান আমার সব থেকে ঊর্ধ্বে। আমি আমার সন্তানের জন্য, যদি আমাকে কেউ বলে যে তোমার শরীরের অর্ধেক রক্ত আমাকে দিয়ে দাও, আমি তোমার সন্তানের জন্য এটা করব বা কিছু, যদি ওরকম সিচুয়েশন আসে, ভগবান না করুক, আমি সেটাও করব। তাতে যদি আমি পরবর্তী সময় বেঁচে নাও থাকি তাহলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার সন্তানের জন্য করবই। রূপা দে, আর তারপরে হচ্ছে
সুদীপ্ত ব্যানার্জি, রিনা চক্রবর্তী, দত্ত চ্যানেল, কিষাণু মান্না বলেছো হালকা ঠান্ডার আমেজ, তার মধ্যে ভূতের ঘটনা একদম জমে যাবে, তাই চলে আসলাম ঘটনা শুনতে। সাথে অনেকগুলো রেড হার্ট দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর সুকন্যা, তারপর সরস্বতী প্রামাণিক, স্বপ্না বাচাল দিদিভাই বলেছো হাই, হ্যালো দিদিভাই। তারপরে পিন্টু ঘোষ, কুইন মাম্পি, চৈতালি রয়, তারপর সুজাতা দাস, সুমনা ভট্টাচার্য, লিপিকা বেরা দিদিভাই, গঙ্গা বৈরাগী। তারপরে দেবব্রত চৌধুরী বলেছো দারুণ গল্প, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই মেয়েটির মা তো তার সাথে রাতে ঘুমাতে পারতো, এই গল্পতে সেটা নেই। না, তার মা তার সাথে ঘুমাতো না, কারণ তার মা বাবা আলাদা ঘরে শুতো। অনেক পরিবারেই আছে যারা সন্তানকে অনেক ছোট বয়সেই কিন্তু আলাদা শোয়ায়, মা বাবার সাথে শোয় না। প্যান্থার গেমিং বয়টি আমাদের বলেছো আজকের ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো সোনা বোন, মনমনের জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনে খুব কষ্ট পেলাম। ওই ম্যাডামের এমনটা করা একদম উচিত হয়নি। গঙ্গা বৈরাগী, তারপরে প্রদীপ দাস, অ্যাঞ্জেলিনা সোরেন, গঙ্গা বৈরাগী, ঝর্ণা, তারপর কমেন্ট করেছো কৃষ্ণা শিকারি, আচ্ছা, উমা ঘোষ, শিলা চ্যাটার্জি, নীলু মজুমদার, সঙ্গীতা জলি হাজরা দিদিভাই বলেছো আমার মিষ্টি সোনা বনু আজকের ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল, সাথে খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো থেকো বনু। তারপর জয়শ্রী ঘোষ, তারপরে আমাদের কমেন্ট করেছো রূপসা সেট, বলেছো খুব ভালো লাগলো ঘটনাটা, কিন্তু আজকের ঘটনাটা বেশ ভয়ের আছে। তো চলো আমি সবার কিন্তু কমেন্টে নামগুলো তোমাদের জানিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 50 হতে আমাদের কিন্তু বেশি সময় নেই, তোমরা চেষ্টা করলেই আর 5000 সামথিং আমাদের কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারে। কারণ আমি যেরকম অধীর আগ্রহে রয়েছি তোমাদের সাথে মিট আপ করার জন্য, তোমরা প্রচুর মানুষ আমার সাথে মিট আপ করার জন্য অধীর আগ্রহে বসে আছো, আমি জানি। তো 50 যখনই হবে, 50,000 আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা কিন্তু একটা সারা দিনের প্রোগ্রাম রাখবো, সারা দিনের প্রোগ্রাম, তোমাদের কোনো কষ্ট হবে না। তার মধ্যে ঠান্ডা পড়ে যাচ্ছে, আমরা একটা দিন সবাই খুব আনন্দ করব। যদি ওরকম হয় আমরা সবাই মিলে একটা দিন পিকনিক করব, মিটাবও হবে, পিকনিকও হবে, তোমাদের লাইভের গল্পও হবে, যার যার জীবনের অভিজ্ঞতা শুনবো, সাথে অনেক হরের স্টোরি আমরা শেয়ার করব। তো সেই দিনটার জন্য তাড়াতাড়ি করে 50,000 আমাদের ফ্যামিলি করে দাও। এখনের মতো আসছি, টাটা, লাভ ইউ টু, গুড নাইট।